নিজের শারীরিক চাহিদা মেটাতে গ্রামের এক সুন্দরী মেয়ে মায়া তার অসুস্থ স্বামীর চোখের আড়ালে জড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর অবৈধ সম্পর্কে। আর সেই সম্পর্ক ধীরে ধীরে গভীর হয়ে যায়। এদিকে অসুস্থ স্বামী, অন্যদিকে শহর থেকে ঘুরতে আসা তার প্রেমিক, এছাড়াও তার গ্রামের বকার ছেলে শিমুর নজর ছিল মায়ের ওপরে। আর শেষ পর্যন্ত এর পরিণতি কি হয় তা দেখলে আপনিও চমকে যাবেন। তো গল্পটা শুরু করা যাক। গল্পের শুরু হয় এক সুন্দর একটি পাহাড়ি গ্রাম থেকে। এখানে মায়া নামের একটা মেয়েকে দেখতে পাই। মায়ের এই গ্রামটি এতটাই সুন্দর ছিল যে প্রায় বাইরে থেকে লোকজন এখানে ঘুরতে আসতো। আজও দুজন ট্যুরিস্ট এখানে ঘুরতে এসেছিল, আর আসার সময় মায়া তাদেরকে দেখে নিয়েছিল। এখানে সকাল হলেই মায়া তার নিজের কাজ শুরু করত। সে সবসময় প্রার্থনা করত, আজও সে প্রার্থনা করছিল। তখনই একজন লোক তার কাছে এসে দাঁড়ায়। আমরা জানতে পারি সেই লোকটার নাম ছিল শিমু, এবং তার মায়ের প্রতি সবসময় বাজে নজর ছিল। এদিকে মায়া শিমুকে একদমই পছন্দ করত না, তাই তার সঙ্গে বেশি কথাও বলতো না। দেখা যায় প্রার্থনা করার পরে মায়া নদীর ধারে বসে কাপড় ধোয়া শুরু করে দেয়। ঠিক তখনই দুজন ট্যুরিস্ট তার কাছে এসে কালা পাহাড়ের রাস্তা জানতে চায়। তাদের একজন ছেলে আর একজন মেয়ে ছিল। মায়া তাদেরকে কালা পাহাড়ের পথ দেখিয়ে দেয়। এরপরে তারা দুজন পাহাড়ের দিকে চলে যায়। আর তাদের যাওয়ার পরে মায়া আবারও কাপড় ধোয়া শুরু করে দেয়। সে গ্রামের লোকদের কাপড় ধুয়ে দিত। তার বিনিময়ে যে টাকা উপার্জন করত তা দিয়ে কোনোভাবে তার সংসার চলে যেত। অন্যদিকে সেই ট্যুরিস্ট যখন একটা নির্জন জায়গায় পৌঁছায়, তখন একে অপরের সঙ্গে তারা ভূমিকম্প শুরু করে দেয়। এদিকে মায়াও তখন কাপড় ধুয়ে তার বাড়ির দিকে ফিরছিল। আর পথে তাদের দুজনকে এভাবে তামাশা করতে দেখে সে তো পুরোই গরম হয়ে যায়, এবং সেখানে বসে সে নিজেকে ঠান্ডা করার অনেক চেষ্টা করে। এর কিছুক্ষণ পরে মায়া তার বাড়ির কাজ করছিল। আমরা জানতে পারি মায়ের স্বামীর নাম ছিল নোয়া। 1 বছর আগে তার সাথে একটা দুর্ঘটনা ঘটেছিল, যার কারণে সে হাঁটতে পারত না। মায়ের সবসময় তার সেবা করত এবং তার যত্ন নিত। এদিকে রাতে নোয়া মায়ের সঙ্গে কথা বলছিল। আমরা জানতে পারি নোয়ার পায়ের একটা অপারেশন হয়েছিল, কিন্তু এখনো সে হাঁটতে পারছিল না। তাই ডাক্তার তাকে থেরাপি করাতে বলেছিল, কিন্তু নোয়ার কাছে থেরাপির জন্য এত টাকা ছিল না। তাই সে সবসময় এই নিয়ে মন খারাপ করে থাকতো। এদিকে মায়া তাকে বোঝায় যে আমি দ্রুত টাকা জমিয়ে ফেলবো, আর তারপরে তোমাকে এমন থেরাপি করাবো যাতে তুমি দ্রুতই সুস্থ হয়ে যাও। এই বলেই সে নোয়ার কাছে গিয়ে তাকে গরম করতে শুরু করে দেয়। কিন্তু দুর্ঘটনার কারণে নোয়ার যন্ত্রের শক্তি অনেকটা কমে গিয়েছিল। তাই মায়ার বহু চেষ্টা সত্ত্বেও তাতে সে কোনো সাড়াই দেয় না। এদিকে মায়ের প্রচণ্ড তৃষ্ণা ছিল। তো যাই হোক, কেয়ার করার দেখা যায় এর পরের দিন তাদের গ্রামে নতুন আরও একটা ছেলে ঘুরতে আসে, যার নাম ছিল বিংশ। প্রতিদিনের মতো মায়া নদীর ধারে বসে কাপড় ধুচ্ছিল। দেখা যায় বিংশ তার কাছে এসে কালা পাহাড়ের পথ জানতে চায়। তখন মায়া তাকে ঠিকঠাক পাহাড়ের রাস্তা বলে দেয় এবং জিজ্ঞেস করে, তোমার সঙ্গে কেউ নেই কেন? তখন বিংশ বলে যে তার কোনো প্রেমিকা নেই, তাই সে একাই ঘুরতে এসেছিল। এই বলে সে মায়াকে একটা এনার্জি বার খেতে দেয়, আর যেটা ছিল খুবই টেস্টি, যা মায়ের খুবই পছন্দ হয়। দেখা যায় বিংশ যেদিকে যাচ্ছিল ঠিক সেই পথেই মায়ের বাড়ি ছিল। তাই মায়াও তার সঙ্গেই বাড়ির দিকে আসছিল। এভাবেই কিছুক্ষণ হাঁটার পরে হঠাৎ করেই মায়ের পা মচকে যায়, আর সে নিচে পড়ে যায়। দেখা যায় বিংশ এসে তাকে সাহায্য করতে শুরু করে, আর সে দ্রুত মায়ের পায়ের মোচড় ঠিক করে দেয়। কিন্তু বিংশ যেহেতু মায়াকে স্পর্শ করছিল, যার ফলে মায়ার শরীর গরম হতে থাকে। আর এই সুযোগ পেয়ে বিংশ তার সাথে সেখানেই ভূমিকম্প আর তুফান শুরু করে দেয়। এর পরের দিন সকালে মায়া একজনের কাপড়ের হিসাব করছিল। দেখা যায় লোকটি যাওয়ার পরেই বিংশ তার কাছে এসে হাজির হয়। তখন মায়া তাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে আমার বাড়ি খুঁজে পেলে? বিংশ বলে, আমি গ্রামবাসীদের কাছে জিজ্ঞেস করতে করতে এখানে চলে এসেছি। আসলে বিংশ মায়াকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু মায়া তাকে জানায় যে সে বিবাহিত আর আমার স্বামীও বাড়িতে আছেন। এই কথা শুনে বিংশ তো অবাক হয়ে যায়। আর মায়া তাকে আরও বলে যে আমার স্বামী হাঁটতে পারে না, তাই আমাকে সবসময় তাকে খেয়াল রাখতে হয়। এই কথা শুনে বিংশ তখন বলে, আমি একজন ফিজিওথেরাপিস্ট, আমি শহরে থেরাপি করি, তুমি চাইলে আমি তোমার স্বামীর সাহায্য করতে পারি। এদিকে বিংশর এমন কথা শুনে মায়া তাকে ভিতরে নিয়ে আসে এবং তার স্বামী নোয়ার সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। আর সে নোয়াকে মিথ্যা বলে যে বিংশ এখানে ভ্রমণে এসেছে, আর গ্রামবাসীরা তাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে যাতে সে তোমার থেরাপি করতে পারে। এরপরে মায়ের কথা শেষ হতেই বিংশ নোয়ার খবর নিতে শুরু করে, আর তারপর তার সব রিপোর্টগুলো খুব ভালো করে দেখে। এরপরে সে রিপোর্ট দেখে দুর্ঘটনার ব্যাপারে জানতে পারে। এরপর তাকে জানানো হয় যে নো একটা উঁচু গাছ থেকে
পিঠের দিক করে নিচে পড়ে গিয়েছিল আর সেখানে সে আঘাত পায়। এইভাবে সবকিছু শুনে ভালোভাবে সে নোয়ার পায়ের পরীক্ষা করে আর পরীক্ষা শেষে সে মায়ের সঙ্গে ঘুরতে বেরিয়ে যায়। এরপর বিংশ বলে যে সে খুব শীঘ্রই নোয়ার থেরাপি শুরু করে দেবে আর তার কাছে থেকে কোনো টাকাই নেবে না। এইভাবে ঘুরতে ঘুরতে বিংশ মায়াকে তার টেন্টের কাছে নিয়ে আসে। আসলে বিংশ এই টেন্টের মধ্যেই থাকতো আর সে সুযোগ পেয়ে মায়ের জমিতে হাল চাষ করতে শুরু করে দেয় আর মায়াও এটা খুবই এনজয় করছিল। দেখা যায় সেই সময় শিমু সেই জায়গাতেই ছিল আর সে চুপ করে তাদের ভূমিকম্পের একটা ছোট্ট ভিডিও করে ফেলে। এদিকে দেখা যায় পরের দিন বিংশ নোয়ার থেরাপি শুরু করে দিয়েছিল আর মায়াও ঠিক বিংশর পাশেই দাঁড়িয়েছিল। এরপর সুযোগ পেয়ে সে তার তরমুজগুলো বিংশর পিঠের সাথে ঘষাঘষি করছিল আর নোয়া তখন ব্যথায় চোখ বন্ধ করে রেখেছিল, যার ফলে সে মায়ের দুষ্টুমি কিছুই দেখতে পারে না। এর কিছুক্ষণ পরে মায়া নদীর ধারে বসে কাপড় ধুচ্ছিল। ঠিক তখনই শিমু তার কাছে আসে আর তাকে সে ভিডিও দেখাতে শুরু করে। আর এটা ছিল সেই ভিডিও যেখানে মায়া বিংশর সঙ্গে কাদা মাখামাখি করছিল। ভিডিও দেখে মায়া তার প্রচণ্ড রেগে যায়, কিন্তু শিমুর উপরে তার কোনো প্রভাবই পড়ে না। উল্টে সে মায়াকে বলে, যদি তুমি আমার সঙ্গে দুষ্টুপানি না করো তাহলে এই ভিডিও আমি তোমার স্বামীকে দেখাবো। এখানে মায়া তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু শিমু তার কোনো কথাই শোনে না আর সে তার দোকানের মালামাল সব এখানে লোড করে নিয়ে যায়, মানে ভূমিকম্প করে আর কি। আসলে শিমু তার দুর্বলতার সুযোগ নিয়েছিল, যার কারণে তার খুবই খারাপ লাগছিল আর এর ফলে মায়ে পুরো রাতই ঘুমাতে পারে না। এর পরের দিন সকালে বিংশ আবারও নোয়ার থেরাপি করছিল আর তার থেরাপির জন্য জাদুর মতো কাজ করছিল। দেখা যায় অল্প অল্প করে নোয়া হাঁটতে পারছিল। এইভাবে থেরাপি নেওয়ার পর নোয়া বিশ্রামের জন্য ঘরের মধ্যে চলে যায় আর বিংশ তখন মায়ের সঙ্গে গল্প করছিল। এভাবে গল্প করতে করতেই তারা দুজনে এতটাই উত্তেজিত হয়ে যায় যে তারা তখন সহ্য করতে পারছিল না। এরপরে তারা বাড়ির বাইরে বসেই একে অপরের সঙ্গে খুবই মজা নিতে শুরু করে। এদিকে রাতে নোর ঘুম আসছিল না, হয়তো সে মায়ের সঙ্গে কিছু একটা কথা বলতে যাচ্ছিল, কিন্তু সে মাইকে ঘুমাতে দেখে একদম চুপচাপ থাকে। এর পরের দিন সকালে বিংশ আবারও নোয়ার থেরাপি শুরু করে দেয়। প্রথম সেই হাঁটা শুরু করলেও নোয়া এই ব্যাপারে খুব খুশি ছিল না। এদিকে রাতে মায়া বিংশর কাছে ছিল। এরপর কথা বলতে বলতে বিংশ মায়াকে জিজ্ঞেস করে, যখন তোমার স্বামী পুরোপুরি সুস্থ হবে তখন আমরা দুজন কি করব? তখন মায়া তাকে বলে যে আমার স্বামীর অ্যান্টেনা কাজ করে না, তাই তুমি যখন ওই গ্রামে আসবে আমরা দুজন এইভাবেই মজা করব। আসলে বিংশ মায়াকে ভালোবেসে ফেলেছিল আর সে যে করেই হোক না কেন মায়াকে শহরে নিয়ে যেতে চায়, এমনকি সেখানে নিয়ে তাকে বিয়ে করতে চায়। এভাবে তারা যখন কথা বলছিল ঠিক তখনই কোথাও থেকে হঠাৎ শিমু চলে আসে। দেখা যায় শিমু তখন মাতাল অবস্থায় ছিল আর সে এখানে এসে তাদেরকে জঘন্য ভাষায় গালাগালি দিতে শুরু করে আর বলে আমার ফোনে তোমাদের ভিডিও আছে। কিন্তু বিংশ তার কথায় বিশ্বাস করছিল না। এরপর শিমু তখন তাদেরকে ভিডিও দেখায়। এখানে শিমু আবারও মায়ের সঙ্গে ভূমিকম্প করতে চাচ্ছিল, কিন্তু মায়া বিংশর সামনে তার কথা মানতে রাজি ছিল না। এতে করে শিমু এতটাই রেগে যায় যে সে তার নিজের গান বের করে ফেলে। এদিকে গান দেখে বিংশ আর মায়া দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর শিমু বিংশকে একপাশে ঠেলে দেয় আর মায়াকে তার কাপড় খুলতে বলে। একদিকে শিমু মাতাল ছিল আর তার হাতে পিস্তলও ছিল, তো এমন পরিস্থিতি দেখে মায়া বাধ্য হয় তার কাপড় খুলতে। এদিকে তার গোল গোল আপেলগুলো দেখে শিমু তার উপরে ঝাঁপিয়ে পড়ে আর শিমুর সবকিছুই বিংশর একেবারে চোখের সামনেই করছিল। বিংশ মায়াকে সাহায্য করতে চায়, কিন্তু শিমুর গান তখনও তার দিকেই তাক করা ছিল। ঠিক এই সময় হঠাৎ কে পিছন থেকে এসে শিমুকে মেরে দেয় আর দেখা যায় সেটা আর কেউ না, সে ছিল মায়ের হাজবেন্ড নোয়া। নোয়া আসলে এখানে মায়াকে দেখতে এসেছিল, কারণ সে জানতো মায়ের বিংশর মধ্যে একটা সম্পর্ক চলছে। আসলে যখন মায়ের বিংশ বাড়ির বাইরে মজা করছিল তখন তাদেরকে দেখে ফেলে। সে মায়াকে বিংশর সাথে এভাবে দেখে প্রচণ্ড কষ্ট পায়, কিন্তু সে মায়ের সুখের জন্য কিছুই বলে না, কারণ তার কোনো শক্তি ছিল না যে সে মায়ের তৃষ্ণা মেটাতে পারত। তাই বিংশর সঙ্গে মায়াকে এইভাবে খুশি দেখে নোয়া তা চুপচাপ করে সহ্য করে নেয়। এরপরে নোয়া দুজনকে বলে, আমি সবকিছুই আগে থেকে জানতাম, কিন্তু আমি তোমাদের সুখের জন্য একেবারেই চুপ ছিলাম। এদিকে নোয়ার মুখে এমন সত্যি কথা শুনে বিংশ আর মায়া খুবই লজ্জিত হয় আর তারা বুঝতে পারে যে তারা কত ভুল করে ফেলেছে আর তারা তাদের এমন ভুল সংশোধন করার জন্য নোয়ার কাছে ক্ষমা চায়। দেখা যায় পরের দিন সকালে বিংশ তার বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল, যাওয়ার আগে সে নোয়ার কাছে আবারও ক্ষমা চায়, কারণ সে জেনে শুনে মায়ের সঙ্গে একটা অবৈধ সম্পর্ক স্থাপন করেছিল। দেখে যে বিংশ ক্ষমা চাইলেও নোয়া কিছুই বলে না আর মায়ও একদম চুপচাপই ছিল। এভাবেই দুজনকে চুপচাপ দেখে যখন বিংশ যাবার চেষ্টা করে
তখন নোয়া তাকে থামিয়ে বলে যে আমি তোমার জন্য হাঁটতে শিখেছি, সেজন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু আজ থেকে তুমি আর এখানে আসবে না, আর মায়ের সঙ্গে দেখা করারও চেষ্টা করবে না। নোর এমন কথা শুনে বিনসর কিছুই বলে না, কারণ সে তার কথা মেনে নিয়েছিল। এরপর সে চিরজীবনের জন্য সেখান থেকে চলে যায়। এদিকে বিনস চলে যাওয়ার পর মেয়ে নোয়াকে ধন্যবাদ জানায়, কারণ সে তার সমস্ত ভুল মাফ করে দিয়েছিল। আর সে বুঝতে পারে যে সে তার জীবনের সবচেয়ে ভালো স্বামীকে পেয়েছে, যে তার সুখের জন্য এমন জঘন্য অপরাধকেও চুপচাপ ক্ষমা করে দিয়েছিল। তবে নোয়া যখন থেকে হাঁটতে শুরু করেছিল, তার যন্ত্রপাতিও ঠিকঠাক কাজ করতে শুরু করে দিয়েছিল। আর গল্পের শেষ পর্যায়ে আমরা দেখতে পাই তারা দুজনেই খুব সুখীভাবে জীবন কাটাতে শুরু করে দেয়, আর নোয়াও মায়ের তৃষ্ণা মেটাতে শুরু করে দেয়। আর এখানে এই গল্পটি শেষ হয়ে যায়।